আচ্ছা, আজকে আমরা পড়বো চাঁদা। চাঁদা বলতে আমরা কি বুঝি? কারো মাথায় পিস্তল ধরে তার কাছ থেকে টাকা আদায় করা? বা কারো গলার ভিতর ছুরি ধরে তার কাছ থেকে টাকা আদায় করবো, এটা চাঁদা? না ভাইয়া। Obviously not. চাঁদা হলো আমাদের ক্লাবগুলাতে যে সদস্যরা থাকে, মেম্বার, তারা প্রতি মাসে বা প্রতি বছরে যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতিষ্ঠানকে প্রদান করে। প্রত্যেকটা অব্যবসায়ী প্রতিষ্ঠানই কিছু সদস্যদের দ্বারা গঠিত হয়। ওই সদস্যরা প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময় পর যে পরিমাণ টাকা ওই প্রতিষ্ঠানকে প্রদান করে, ওটা সবাই সেমই পরিমাণ টাকাই সাধারণত প্রদান করে। ওই জিনিসটি হলো চাঁদা। ওকে? তো এই চাঁদা অনেক ধরনের হতে পারে। যেমন মোট প্রাপ্ত চাঁদা। মোট প্রাপ্ত চাঁদা মানে কি? আমি একটা বছরে কত টাকা চাঁদা পেলাম। এখন এই প্রাপ্ত চাঁদার মধ্যে কি হইতে পারে? বিগত বছরের চাঁদাও এই বছর পেতে পারি। বা পরবর্তী বছরের চাঁদা ওই বছর পেতে পারি। ধর ২০২১ সালে কেউ ২০২২ সালের চাঁদাটা দিয়ে দিল। বা ২০২০ সালের চাঁদা দেয় নাই, সেটা ২০২১ সালে দিল। এখন সেটাও কিন্তু প্রাপ্ত চাঁদা। প্রাপ্ত চাঁদা মানে যা পেলাম, নগদে যতটা পাওয়া গেছে সবই প্রাপ্ত চাঁদা, মোট প্রাপ্ত চাঁদা। ওকে? বকেয়া চাঁদা। বকেয়া চাঁদা মানে কি? যে চাঁদাটা পাই নাই, আমার পাওয়ার কথা ছিল। একজন সদস্যের চাঁদাটা দেওয়া উচিত ছিল। কিন্তু সে এখনো টাকাটা দেয় নাই, সেটা বকেয়া চাঁদা। অগ্রিম চাঁদা, দেখা গেছে পরবর্তী বছরের টাকাটা এই বছরই দিয়ে দিচ্ছে। ২২ সালের চাঁদা ২০২১ সালেই দিয়ে দিচ্ছে, অগ্রিম চাঁদা। নাও সবথেকে ইম্পোর্টেন্ট যেটা, চাঁদা আয়। চাঁদা আয় মানে কি? বলতে পারবা? না স্যার। চাঁদা আয় হলো এই বছর আমার কতটা চাঁদা পাওয়া উচিত ছিল, কতটা চাঁদা আমার পাওয়ার কথা, কতটা চাঁদা পাওয়ার কথা। যে কয়জন সদস্য আছে তারা সবাই ঠিক যে কত টাকা চাঁদা দিবে সেইটাই। আমার জি প্রতিষ্ঠানের মোট যত সদস্য আছে তারা প্রত্যেকে যতগুলো চাঁদা দিবে সেটাই আমার পাওয়া উচিত। সবার ধরো ১০০ টাকা করে সবার চাঁদা ফিক্সড করা আছে যে তোমরা সবাই ১০০ টাকা করে চাঁদা দিবে এক বছরে। ১০ জন সদস্য আছে, তাহলে ১০০০ টাকা আমার চাঁদা আয়। মানে আমি নগদে যে টাকাটা পাবো সেটা যেরকম চাঁদা আয় এই বছরেরটা অবভিয়াসলি, আবার যে টাকাটা পাই নাই সেটাও চাঁদা আয়। বকেয়া চাঁদাটাও কিন্তু চাঁদা আয়। দেখো কোথাও বলি নাই কিন্তু আমি যে নগদে যেটা পেলাম সেটাই চাঁদা আয়। আয় হলো আমার যতটা পাওয়া উচিত, সেটা আমি পেলেও আয়, না পেলেও আয়। ধরো তুমি একটা বাসায় থাকতেছো বাড়ি ভাড়া ভাড়া নিয়ে। এখন তুমি বাড়িওয়ালাকে টাকাটা দাও নাই, ভাড়া দাও নাই। এখন ভাড়া দাও নাই বলে কি তার ভাড়া আয় হবে না? তুমি যখন বাসাটা থাকছো তার মানে কি সে ভাড়াটা পাবে, আর পেলে সেটা তার আয়। ক্লিয়ার? সো জি স্যার। চাঁদা আয় বলতে আমরা এই বছরের যে বছরের অঙ্কটা করব সেই বছরে যতটা টাকা পাওয়া উচিত চাঁদা হিসাবে পুরোটাই চাঁদা আয়। এখন সেটা পেলেও আয় নগদে, নগদে না পেলেও আয়। এখন বিগত বছরের চাঁদা এই বছর পেলাম, ধরো ২০২০ সালের চাঁদা ২০২১ সালে পেলাম, তাহলে কি সেই চাঁদাটা চাঁদা আয় হবে? উম, হ্যাঁ হবে। আমি আবার বলতেছি যে ২০২০ সালের চাঁদা ২০২০ সালে পাই নাই, সেটা বকেয়া ছিল ২০২০ সালে। ২০২১ সালে এসে টাকাটা আমাকে নগদে প্রদান করছে। এখন এটা কি ২০২১ সালের আয়? না না না। না না, এটা ২০২১ সালের আয় না, এটা ২০২০ সালের আয়। ২০২০ সালের টাকাটা পাই নাই ঠিক আছে, কিন্তু আয়টা ২০২০ সালের। নগদ টাকা পাওয়ার সাথে কিন্তু আয় ব্যয়ের কোনো সম্পর্ক নাই, সময়ের সাথে সম্পর্ক। ওইটা ছিল ২০২০ সালের চাঁদা, যেই সদস্য তার ২০২০ সালে দেওয়ার কথা ছিল, তো এটা ২০ সালের আয়। ২০২১ সালে দিছে সেটা আমি ২০২১ সালে পাইছি, কিন্তু আয়টা ২০ সালের। ক্লিয়ার? জি স্যার। ২০২০ সালের ধরো ১০০ টাকা চাঁদা পাবো। এখন একজন সদস্য সেই টাকাটা আমাকে দিছে, আমি নগদে পাইছি, তাহলে কি সেটা আয় হইছে? জি ভাই আবার সরি বলেন। সরি, আবার বলতেছি। ২০২১ সালের একজনের কাছে আমি চাঁদা পাবো আমার প্রতিষ্ঠানের। এখন সে চাঁদাটা ২০২১ সালের চাঁদা ২০২১ সালে টাকাটা দিচ্ছে। এখন এটা কি আয় হইছে? জি স্যার হয়েছে। অবভিয়াসলি ২১ সালের চাঁদা সে তো ২১ সালেই দিবে, আয় হইছে। জি। এখন যদি বলি ২২ সালের টাকা ২০২১ সালে দিয়ে দিছে, এটা কি আয় হইছে?
না স্যার, এটা হয় নাই। এটা কিন্তু আয় না। এটা কত সালের? 22 সালের চাঁদা 22 সালেই আয় হবে। 22 সালের চাঁদা 2022 সালের চাঁদাটা 2022 সালেই আয় হিসাবে দেখাবো। 2021 সালে তো আর আয় হিসাবে দেখাবো না। তাহলে এটা 2021 সালে কি? এটা হচ্ছে কি, বকেয়া বকেয়া দায়। চাঁদা। না, এটা অগ্রিম চাঁদা। 2022 সালের চাঁদা 2021 সালে দিয়ে দিছে। তাহলে অগ্রিম ও চাঁদা। হ্যাঁ, অগ্রিম অগ্রিম চাঁদা। আয়। অগ্রিম আয় হলো দায়। মিলে গেলে দায়। বকেয়া ব্যয় দায়, অগ্রিম আয় দায়। এটা দায়। অগ্রিম আয়, অগ্রিম চাঁদা। ক্লিয়ার? এখন ধরো 2021 সালের একজনের কাছে 100 টাকা চাঁদা পাবো। সে আমাকে দেয় নাই চাঁদাটা। 21 সাল শেষ। ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে। সে টাকাটা দেয় নাই। এখন এইটা কি 2021 সালের আয়? না স্যার। না, আয় না? শিওর? আরেকবার বলেন। 2021 সালের চাঁদা। 2021 সালে একজন সদস্যের দেওয়ার কথা ছিল। সে 2021 সাল শেষ হয়ে গেছে, টাকাটা দেয় নাই। আমাকে নগদে এখনো টাকাটা দেয় নাই। এটা কি আয় না? আয় না? এটা আয় না। হয় নাই, এটা আয় হবে। আমার তো এটা পাওয়ার কথা 2021 সালে। সে আমাকে নগদে দেয় নাই। ওই যে বাসা ভাড়ার যে এক্সাম্পলটা বললাম, তুমি বাসায় আসো, ধরো এখন মে মাস, তুমি মে মাস পুরো ওই বাসায় থাকলা। এখন বাড়িওয়ালাকে মে মাস শেষ, ভাড়াটা দেও নাই, কিন্তু বাড়িওয়ালার কি ওটা আয় হবে না? জি স্যার, হবে। আয় হবে। তুমি দোকানে গেছো, দোকান থেকে কিছু কিনছো, দোকানদারকে টাকাটা দেও নাই, এটা কি তোমার জন্য ব্যয় না? ব্যয়। টাকাটা তুমি ভবিষ্যতে তোমাকে দিতেই হবে, তুমি দায়বদ্ধ এটা দেওয়ার জন্য। আবার যে দোকানদার তোমার কাছে জিনিসপত্র বিক্রি করলো সেটা পাবে, তার সেটা অধিকার। সে যখন পণ্যটা বিক্রি করলো তখন তার অধিকার হয়ে গেছে টাকাটা পাওয়ার, অতএব তার আয় হয়ে গেছে। নগদ টাকার সাথে কিন্তু আয় ব্যয়ের কোনো সম্পর্ক নেই। আমরা অ্যাকাউন্টিংটা করি বকেয়া ভিত্তিতে, সময়ের হিসাবে। ঘটনা ঘটলেই সেটা আয় ব্যয় হয়ে যাবে। তুমি ওই বাসায় আসছো, 1 মাস থাকছো, তোমার ভাড়া ব্যয় হয়ে গেছে, বাড়িওয়ালার ভাড়া আয় হয়ে গেছে। যখন তুমি টাকাটা দিয়ে দিবা তখন কি হবে? তোমার কাছে সম্পদ চলে যাবে বা সে টাকাটা পেয়ে যাবে। কিন্তু সময়ের সাথে আয় ব্যয়টা রিলেটেড হবে। ক্লিয়ার? জি স্যার। ধরো ওইটার জাবেদা কি হবে? এই যে তুমি চাঁদা পেলা না, বকেয়া চাঁদা ছিল, 2021 সালে চাঁদাটা পাওয়া উচিত ছিল কিন্তু পাও নাই। সেক্ষেত্রে জাবেদাটা হবে অনাদায়ী চাঁদা হিসাব ডেবিট, আর চাঁদা আয় ক্রেডিট। চাঁদা আয় ক্রেডিট করতেছি কেন? এটা আমার এই বছর পাওয়া উচিত, এই বছরের আয়, তার তো দেওয়া উচিত ছিল। আমার অধিকার আছে তার কাছ থেকে টাকাটা পাওয়ার, সেটা আমার আয়। আর আমি পাই নাই, পেলে কি করতাম? নগদান হিসাব ডেবিট করতাম। চাঁদা যদি সে নগদ টাকা দিয়ে দিত, নগদান হিসাব ডেবিট করতাম। এখন নগদ টাকা পাই নাই, তাহলে কি করতেছি? অনাদায়ী চাঁদা ডেবিট করতেছি। অনাদায়ী চাঁদা কি? সম্পদ। একটা সম্পদ বাড়াচ্ছি। আমার আয় অলওয়েজ ক্রেডিট হবে। আমি আয়টা কিন্তু ক্রেডিট করতেছি। পার্থক্য হচ্ছে কি ডেবিটটাতে, সম্পদটাতে। সম্পদটা কি যদি নগদ টাকায় পেতাম তাহলে নগদান হিসাব হইতো। এখন নগদ টাকায় পাইনি, অনাদায়ী চাঁদা হিসাব ডেবিট হচ্ছে। মানে সম্পদটা চেঞ্জ হচ্ছে। বোঝা যাচ্ছে? জি। ধরো আমি পণ্য বিক্রি করছি, বিক্রি করে যদি নগদ টাকায় বিক্রি করি তাহলে কি হয়? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি চেকে বিক্রি করি তাহলে কি হয়? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি বাকিতে বিক্রি করি কি হয়? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো, যখন আমি বিক্রি করতেছি তখনই কিন্তু আয় হয়ে যেতেছে। তিনটা ক্ষেত্রে বিক্রয় কিন্তু ক্রেডিট হইতেছে, মানে আয়টা কিন্তু আমি লিপিবদ্ধ করতেছি। বিক্রয় ক্রেডিট করা মানে কি? আয়টা আমি হিসাবভুক্ত করে ফেলছি, বিক্রয় হয়েছেই মানে আমার আয় হয়ে গেছে। ফার্স্টে কি হয়েছে? নগদে বিক্রি করছি জন্য সম্পদ হিসাবটা নগদ হয়েছে। সেকেন্ডলি চেকে বিক্রি করছি দেখে ব্যাংক হিসাবটা ডেবিট হয়েছে। আর থার্ড বাকিতে বিক্রি করছি দেখে দেনাদার হিসাবটা ডেবিট হয়েছে। মানে সম্পদটা চেঞ্জ হইতেছে, বাট ঘটনা ঘটার সাথে সাথে আয়টা হয়ে যেতেছে। সেম ভাবে এখানে চাঁদার বেলায়ও যখন একটা বছর পার হয়ে গেল, যে সদস্যের চাঁদা দেওয়ার কথা ছিল সেটা উনি দেয় নাই, বকেয়া চাঁদা, বাট আমার আয়টা কিন্তু হয়ে যাবে ওই বিক্রয়ের মতো। যখন আমি বিক্রি করছি বা এইখানে যখন বছরটা পার হয়ে গেল, সাথে সাথে আমার আয়টা হয়ে গেল। ক্লিয়ার? সে টাকাটা দেয় নাই দেখে এটা আমার সম্পদ অনাদায়ী চাঁদা হিসেবে রয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তো একটা বছরে আমার যত টাকা পাওয়ার কথা ছিল চাঁদা হিসেবে পুরাটাই আমার ওই বছরের চাঁদা আয়। আমি নগদে পেলেও সেটা আয়, নগদে না পেলেও সেটা আয়। মোটামুটি ধরে নিলাম বুঝতে পারছো। ওকে? তো নেক্সট স্লাইডে আমি চলে যাই।
এই চাঁদা এটা বের করতে পারার উপরই ধরো এই অঙ্কটার অলমোস্ট 50% ডিপেন্ড করবে। বেশিরভাগ স্টুডেন্ট আসলে এই চাঁদাটাই বের করতে পারে না। আজকে আমরা শিখব চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণ নির্ণয়। চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণ নির্ণয়। আমাকে যদি টোটাল সদস্য সংখ্যা, একটা ক্লাবের টোটাল সদস্য সংখ্যা দিয়ে দেয়, আর প্রত্যেক সদস্যের বার্ষিক চাঁদার পরিমাণ দেওয়া থাকে, আমাকে যদি বলে দেয় এই ক্লাবের 500 জন সদস্য আছে বা 200 জন সদস্য আছে, কতজন মেম্বার সেই সংখ্যাটা উল্লেখ করে দেয়, আর তারা কত টাকা করে চাঁদা প্রদান করে সেই টাকাটাও যদি দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণ নির্ণয় করব? একবারে সহজ। সেক্ষেত্রে কি করব? সদস্য সংখ্যাকে বার্ষিক চাঁদার পরিমাণ দ্বারা গুণ করে দিব। আমাদের যদি টোটাল সদস্য সংখ্যা দেওয়া থাকে আর প্রত্যেক সদস্য কত টাকা করে চাঁদা দেয় সেটা দেওয়া থাকে, তাহলে আমরা সদস্য সংখ্যাকে চাঁদার পরিমাণ দ্বারা গুণ করে দিব। সিম্পল কনসেপ্ট। তোমাকে 5 জন 2 টাকা করে দিল, তাহলে তুমি কয় টাকা পাইছো? জি স্যার। তোমাকে 5 জন লোক 2 টাকা করে দিল, তাহলে তুমি মোট কত টাকা পাইছো? 10 টাকা কিভাবে করছো? 10 টাকা কিভাবে আসছে? করেছি। 5 গুণ 2, সিম্পল। তো সূত্রটাও চলতি বছরের চাঁদায় কি হবে? মোট সদস্য সংখ্যা ওই যে 5 জন, গুণ কয় টাকা করে পাইছো? 2 টাকা, গুণ 2। মোট সদস্য সংখ্যা গুণ প্রতি সদস্যের বার্ষিক চাঁদা। এখন দেখো সূত্রটা বুঝলে কিন্তু আর এই মুখস্থ করা লাগে না। তুমি এখন মুখস্থ করবে চলতি বছরের চাঁদা সমান সমান মোট সদস্য সংখ্যা গুণ প্রতি সদস্যের বার্ষিক চাঁদা। এভাবে কিন্তু মুখস্থ করার দরকার নেই। বুঝলে হয় যে আমি 5 জন সদস্য 2 টাকা করে দিচ্ছি, তাহলে কত টাকা পাবো? 5 গুণ 2 10 টাকাই পাবো। ক্লিয়ার? জি স্যার। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা 120 জন। তাদের মাসিক চাঁদা 10 টাকা। মাসিক চাঁদা, বার্ষিক না কিন্তু, মাসিক চাঁদা 10 টাকা। 2019 সালে 20 জন সদস্য তাদের চাঁদা পরিশোধ করেনি। 5 জন সদস্য 6 মাসের চাঁদা অগ্রিম প্রদান করেছে। 10 জন সদস্য গত বছরের চাঁদা এবছর প্রদান করেছে। অনেক কথাবার্তা বলছেন। দেখো এখানে সদস্য সংখ্যা দেওয়া আছে কতজন? হ্যাঁ, দেওয়া আছে 120 জন। তারা কয় টাকা করে চাঁদা দেয় সেটা দেওয়া আছে। মাসিক 10 টাকা করে চাঁদা দেয়। এখন বাকি তথ্য আর আমার কোনো পড়ার দরকারই নাই। যদি আমার কাছে সদস্য সংখ্যা দেওয়া থাকে আর কয়জন কয় টাকা করে চাঁদা দেয় সেটা দেওয়া থাকে, তাহলে আমার অন্য সকল কোনো তথ্যই পড়ার দরকার হবে না বার্ষিক চাঁদা বের করার জন্য। আমরা কি করব? সদস্য সংখ্যাকে বার্ষিক চাঁদা দ্বারা গুণ করব। এইখানে দেখো মাসিক চাঁদা দেওয়া আছে 10 টাকা। এক মাসে 10 টাকা দিলে এক বছরে কয় টাকা দিবে? 120 টাকা। কিভাবে? বছরে 12 মাস। এক মাসে 10 টাকা করে দেয়। তাহলে 10 গুণ 12, 120 টাকা দেয় এক বছরে। তো বছরে 120 টাকা দেয়। 120 জন সদস্য কয় টাকা দিবে টোটাল? 120 গুণ 120 সমান সমান 14,400 টাকা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা এখন একটা রিয়েল কোশ্চেন দেখি। এই অঙ্কটাতে আমরা চলতি বছরের বার্ষিক চাঁদার পরিমাণ নির্ণয় করব। দেখো এখানে চাঁদা দেওয়া আছে 2015 সাল, 16 সাল, 17 সাল, তিনটা আলাদা আলাদা চাঁদা দেওয়া আছে। সমন্বয় বলা আছে বিগত বছরের, সরি এটা বেতন নিয়ে। উম আচ্ছা, 4 নাম্বার সমন্বয়টা। অত্র ক্লাবের মোট সদস্য সংখ্যা 400 জন এবং চাঁদা প্রদানের হার প্রতিজন মাসিক 100 টাকা। অত্র ক্লাবের মোট সদস্য সংখ্যা 400 জন এবং চাঁদা প্রদানের হার জনপ্রতি মাসিক 100 টাকা। আচ্ছা, এখানে সদস্য সংখ্যা দেওয়া আছে কতজন সদস্য? জি স্যার। হ্যাঁ। 400 জন। প্রত্যেকে কয় টাকা করে চাঁদা দেয় সেটা দেওয়া আছে। হ্যাঁ, সেইটাও দেওয়া স্যার আছে। প্রতি মাসে 100 টাকা। এখন এইরকম যদি দেওয়া থাকে সদস্য সংখ্যা আর বার্ষিক চাঁদার পরিমাণ, তাহলে আমরা অন্য চাঁদাগুলো দেখারই দরকার নেই। এই যে 15 সালে 4,000 বলছে, 16 সালে 38,500 বলছে, 17 সালে 5,000 বলছে, বা আরো যদি কোনো সমন্বয় কিছু বলে থাকে, সেগুলো আমার দেখার দরকার নেই বার্ষিক চাঁদা বের করার জন্য। আমি বার্ষিক চাঁদায় কিভাবে বের করব? মোট সদস্য সংখ্যার চাঁদার প্রদানের হারটা গুণ দিতে হবে। হুম, বার্ষিক চাঁদা
আয় সমান সমান এখানে মোট সদস্য সংখ্যা কত? ৪০০ জন। তাহলে ৪০০ গুণ, এখন দেখো বলছে কি প্রতি জনপ্রতি মাসিক ১০০ টাকা। মাসে দেয় ১০০ টাকা। আমরা অঙ্ক করি কি ১২ মাসের। মাসে ১০০ টাকা দিলে ১২ মাসে ১২ দিয়ে গুণ ১২০০ টাকা। জি স্যার। তাহলে টোটাল হবে কত? ৪০০ গুণ ১০০ গুণ ১২ ইকুয়াল ৪,৮০,০০০ টাকা। 400। বুঝতে পারছো দেখো? জি স্যার। ঠিক আছে? জি স্যার, পেরেছি। জি স্যার। কোন কোয়েশ্চেন? না সো স্যার। আমরা যদি চাঁদা আয় বের করতে যাই আর দেখি ক্লাবের সদস্য সংখ্যা আর প্রত্যেকের প্রদত্ত চাঁদার পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা অন্য আর কোনো কিছুর দিকে খেয়াল করব না। যত চাঁদা রিলেটেড তথ্য দেওয়া থাকুক কোনোটাই আমার দেখার দরকার নাই। আমরা জাস্ট গুণ করে দিব, আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে? জি স্যার। আচ্ছা, আমরা এখন সেকেন্ড আরেকটা কেস দেখি। আমাদের যদি একটা বছরের মোট প্রাপ্ত চাঁদার পরিমাণ দেওয়া থাকে। মোট প্রাপ্ত চাঁদা মানে কি? আমি যত টাকা নগদে পেলাম এই বছর, নগদে প্রাপ্তি, সেটা মানে হলো নোট প্রাপ্ত চাঁদা। এখন নগদে প্রাপ্তির মধ্যে এমন হইতে পারে যে বিগত বছরের চাঁদাও আছে বা পরবর্তী বছরের চাঁদাও আছে। ক্লিয়ার? তো বিগত বছরের চাঁদাটা কিন্তু আমার আয় না, বা পরবর্তী বছরের চাঁদাটাও কিন্তু আয় না। বুঝতে পারতেছো? জি স্যার। তো মোট প্রাপ্তি চাঁদা মানে আমি যত টাকা নগদে পাইছি। এখন এর মধ্যে যদি বিগত বছরের চাঁদা থাকে, বিগত বছরের চাঁদা, সেটা কি করব? সেটা বাদ দিয়ে দেওয়া উচিত। কারণ সেটা তো এই বছরের চাঁদা আয় না। ক্লিয়ার? এইজন্য দেখো বিগত বছরের বকেয়া সেটা বাদ দিয়ে দিছি। বিগত বছরের বকেয়া মানে কি? গত বছর পাই নাই, এই বছরে পাইছি। বিগত বছরে বকেয়া ছিল সেটা এই বছর পাইছি। এজন্য ওইটা বাদ দিয়ে দিব। আবার চলতি অগ্রিম অবলিক দিয়ে লিখে দিয়েছি যে পরবর্তী বছরের চাঁদা। এই বছর অগ্রিম পাইছি ২০২১ সালে যদি অগ্রিম পাই সেটা আসলে কোন সালের চাঁদা? ২২ সালের চাঁদা। নাহলে তো আর অগ্রিম বলতাম না। ৪৫। হ্যাঁ? জি স্যার। আমি ২০২১ সালে অগ্রিম চাঁদাটা পাইছি। তাহলে অগ্রিম পাইছি মানে কি ২১ সালের, ২২ সালেরটাই পাইছি পরবর্তী বছরের চাঁদা। তো ওইটা তো আর এই বছরের আয় না। এটা ২২ সালের আয় ২২ সালে লিখবো। এজন্য ওইটাও বাদ দিয়ে দিব। ক্লিয়ার? চাঁদা প্রাপ্তি মানে কি? টোটাল কত টাকা পেলাম। টোটাল যে টাকাটা পাই সেটার মধ্যে বিগত বছরের টাকাও থাকতে পারে, পরবর্তী বছরের টাকাও থাকতে পারে। বিগত বছরের টাকা, পরবর্তী বছরের টাকা এই বছরের আয় না। তাহলে সেগুলাকে বাদ দিয়ে দিব। এখন দেখো ২ টা যোগ করছি। বিগত বছরের অগ্রিম। ২০২০ সালে অগ্রিম টাকা পাইছিলাম। এখন ২০২০ সালে অগ্রিম টাকা পাইছি। অগ্রিম পাইলে কোন সালেরটা পাইছি? ২০২১ সালেরটা। ২০২১। তো আমরা ২১ সালের অঙ্ক করতেছি। ওইটা ২০ সালে পাইছি ঠিক আছে। কিন্তু এটা তো চাঁদা কোন সালের? ২১ সালের। তাহলে সেটা ২১ সালের আয়ের ভিতর দেখানো উচিত। ওটা ২০ জি সালে স্যার। পাইলেও কি ২০ সালের আয়ের মধ্যে দেখাইছিলাম? না। যেটা যে স্যার। সালের চাঁদা সেইটা সেই সালের আয়ের মধ্যে দেখাইবো। ক্লিয়ার? যেটা যে সালের চাঁদা সেটা সেই সালের আয়ের মধ্যে দেখাবো। পাইছি আমি ২০২০ সালে, বাট চাঁদা তো ২১ সালের। তাহলে ২১ সালের চাঁদার সাথে সেটা যোগ করে দিব। বুঝতে পারছো? যদি জি স্যার। ২০০০ সালে বসেও বা ২০০১ সালে বসেও আমি ২১ সালের চাঁদাটা পাই, ২০০১ সালে কিন্তু সেটা আয় দেখাবো না। আয় দেখাবো ২০২১ সালেই। ওকে? আবার চলতি বছরের বকেয়া। এই বছরের চাঁদাটা পাওয়া উচিত ছিল। এই বছরে পাই নাই। পাই নাই তাতে কি হইছে? যে সালে পাই ২০২৫ সালে গিয়ে পাই। কিন্তু আয় তো আমার ২০২১ সালেরই। ক্লিয়ার? তো ২০২১ সালেই সেটা দেখাবো। চাঁদাটা ২০২১ সালের, তাহলে ২০২১ সালের সাথেই যোগ হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো কনসেপ্ট কি? জি স্যার। যে চাঁদাগুলো এই বছরের সেই চাঁদাগুলো যোগ করব। আর যেই চাঁদাগুলো এই বছরের না সেই চাঁদাগুলো বাদ দিয়ে দিব। সো বিগত বছরের চাঁদা এই সালে পাইছি সেটা বাদ দিয়ে দিব। পরবর্তী বছরের চাঁদা এই সালে পাইছি বাদ দিয়ে দিব। কেন? সেই চাঁদাগুলো এই সালের না। আবার এই চালের চাঁদা আগের সালে পাইছিলাম সেটা যোগ করব। এই সালের চাঁদা
এই বছর পাই নাই, তারপরেও কি যোগ করব, কারণ এই বছরের তো চাঁদা। তো মোট প্রাপ্ত চাঁদা দেওয়া থাকলে কি করব, চাঁদা আয় কিভাবে বের করব, মোট প্রাপ্ত চাঁদার সাথে চলতি বছরের বকেয়া যোগ করব, বিগত বছরের অগ্রিম যোগ করব, আর পরবর্তী সালের চাঁদা বাদ দিব, বিগত সালের চাঁদা বাদ দিব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে একটা সমস্যা দেওয়া আছে, দেখো। একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের 2018 সালের মোট চাঁদা প্রাপ্তি 2 লক্ষ টাকা। মোট চাঁদা প্রাপ্তি 2 লক্ষ টাকা, সে টোটাল টাকা পাইছে 2 লাখ টাকা। এর মাঝে বিগত বছরের চাঁদার পরিমাণ 30,000 টাকা। এই 2 লাখ টাকার মধ্যে 30,000 টাকা হলো বিগত বছরের, বিগত বকেয়া ব্র্যাকেটে লিখে দিচ্ছেন। মানে গত বছর পাই নাই, এই বছরে পাইছি সেই টাকাটা। এবং জি স্যার। আগামী বছরের চাঁদার পরিমাণ 10,000 টাকা, আগামী বছরের। পরবর্তী বছরের টাকাটা এই বছরই পেয়ে গেছি, চলতি অগ্রিম। বিগত বছর অগ্রিম চাঁদা পাওয়া গিয়েছিল 20,000 টাকা। গত বছর মানে অঙ্কটা করতেছি 18 সালের, 17 সালেই অগ্রিম পাইছি 20,000 টাকা। 17 সালে অগ্রিম পাইছি মানে কি, 17 সালে 2018 সালের টাকা পেয়ে গেছিলাম 20,000 টাকা। চলতি বছরের বকেয়া আছে 40,000 টাকা। এই বছরে বকেয়া আছে 40,000 টাকা, মানে এখনো এই 2018 সালে টাকা দেওয়ার কথা ছিল, এমন 40,000 টাকা এখনো অনেকে দেয় নাই, অনেক সদস্য। 2018 সালের আয় ব্যয় হিসেবে চাঁদা আয় বাবদ কত টাকা দেখাতে হবে, মানে চাঁদা, চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণ। বুঝতে পারছো? তো চাঁদা আয় কিভাবে করব, চলতি বছরের মোট প্রাপ্ত চাঁদা কত, 20,000, তার সাথে যোগ করব বিগত অগ্রিম, মানে 2017 সালেই 2018 সালের চাঁদা যেটা পেয়ে গেছি, বিগত বছরের অগ্রিম 20,000 টাকা, তো 20,000 যোগ, মাইনাস বিগত বকেয়া, মানে বিগত বছর 2017 সালে বকেয়া ছিল সেটা এই বছর পাইছি, এই যে এর মাসে বিগত বছরের চাঁদার পরিমাণ 30,000 টাকা, তাহলে এই 30,000 বাদ, যোগ চলতি বকেয়া, 2018 সালে চাঁদা 18 সালে পাই নাই, 40,000 টাকা যোগ, আর মাইনাস চলতি অগ্রিম, এই 2 লাখ টাকার মধ্যে 10,000 টাকা আমি 2019 সালেরটা এখনই পেয়ে গেছি, যোগ বিয়োগ করে 2,20,000 টাকা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাইলে এখন একটা অঙ্ক করে দাও তো আমাকে। দেখো, এইখানে আহ প্রাপ্তির পাশে দেখো চাঁদা একসাথে দেওয়া আছে 20,000, তার মানে হলো প্রাপ্ত চাঁদা 20,000। তুমি ক নম্বরে বলছে, দেখো চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয় করো। দেখো নির্ণয় করতে পারো কিনা চলতি বছরের চাঁদার পরিমাণ। কোশ্চেন দেখতেছো? জি স্যার, পাচ্ছি। পারবা? এটা একটু বোঝা দিন তো, যে প্রাপ্ত চাঁদার 25% বিগত বছরে এবং 25% পরবর্তী বছরে। করে দিতেছি। দেখো এখানে চলতি বছরের প্রাপ্ত চাঁদা কত টাকা বলো তো? চলতি বছরে আমি কত টাকা চাঁদা হিসেবে পাইছি? আচ্ছা, আচ্ছা। হুম, 20,000। হ্যাঁ, প্রাপ্তির পাশে যে চাঁদাটা দেওয়া আছে এটাই হলো প্রাপ্ত চাঁদা। প্রাপ্তির পাশে দিচ্ছে কেন, প্রাপ্ত চাঁদা দেখেই। তো চাঁদা পাইছি আমি টোটাল 20,000 টাকা এই বছর। ওকে,
জি স্যার। আচ্ছা, এখন আহ ১ নাম্বার সমন্বয় বলছে কি প্রাপ্ত চাঁদার ২৫% বিগত বছরের। এই যে ২০,০০০ টাকা পাইছি, তার মধ্যে ২৫% হলো বিগত বছরের, গত বছরের টাকা। অঙ্কটা করতেছি ২০১৬ সালের। এই ১৬ সালে ২০,০০০ টাকা চাঁদা পাইছি। এই ২০,০০০ টাকার চাঁদার ২৫% হলো বিগত বছরের মানে ২০১৫ সালের। বুঝতে পারতেছো? তাহলে ২০,০০০ গুণ জি স্যার। ২৫%, এইটা কি বিগত বছরের। ২০,০০০ এর সাথে ২৫% গুণ করলে হয় ৫,০০০ টাকা। এটা কি ১৫ সালের চাঁদা। বুঝছো? আবার বলছে কি জি এবং স্যার। ২৫% পরবর্তী বছরের। পরবর্তী বছর মানে কি ২০১৭ সালের। অঙ্কটা করতেছি ১৬ সালের। পরবর্তী বছর মানে হলো ১৭ সালের। তো যে চাঁদাটা পাইছি প্রাপ্ত চাঁদার ২৫% পরবর্তী বছরের। পরবর্তী বছরে মানে কি অগ্রিম পাইছি। এখন তুমি চাইলে ওই পরবর্তী বছর সরাসরি লিখতে পারো। তো পাইছি কত চাঁদা? ২০,০০০। ২০,০০০ এর ২৫% কি পরবর্তী বছরের। তাহলে ২০,০০০ জি ইন্টু স্যার। ২৫% সমান সমান ৫,০০০ হলো পরবর্তী বছরের। ক্লিয়ার? বুঝছো? তারপরে বলছে কি চলতি বছরের চাঁদা জি এখনো ১০,০০০ টাকা অনাদায়ী আছে। চলতি বছরের চাঁদা ১০,০০০ টাকা অনাদায়ী আছে। মানে এই বছর পাওয়ার কথা ছিল পাই নাই। চলতি বকেয়া ১০,০০০। ওকে? আর কিছু বলা আছে চাঁদা রিলেটেড? আমি দেখতেছি না। আমরা সাধারণত অ্যাকাউন্টিং এ যেগুলা মাইনাস হয় ওই টাকাগুলা ব্র্যাকেট দিয়ে লিখি। তো ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যোগ বিয়োগ করলে অ্যান্সার আসবে কত? ২০,০০০। ২০,০০০ মাইনাস ৫,০০০ যোগ ১০,০০০ মাইনাস ৫,০০০ সমান সমান ২০,০০০। তাহলে চলতি বছরের চাঁদা আয় হলো ২০,০০০ টাকা। বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এখানে যে বিগত অগ্রিম খালি, তাহলে কিছু হবে না? আহ আমার কি কোশ্চেনে বিগত অগ্রিম মানে বলে দিচ্ছে ২০১৫ সালে অগ্রিম চাঁদা পাওয়া গিয়েছিল ১০,০০০ টাকা এরকম কিছু বলে দিচ্ছে? না। তো বলে না দিলে জিরো। আমার যদি সমন্বয়ে বা অঙ্কে কিছু বলা না থাকে আমি তো নিজে তৈরি করতে পারবো না কিছু। তো এই টাকাটা নাই, এটা জিরো। না। বা নাই আমি সেটা লিখবো না। যে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো থেকেই করব। আমার কাছে টোটাল প্রাপ্ত চাঁদা দেওয়া ছিল ২০,০০০। ২০,০০০ লিখলাম। এই ২০,০০০ টাকার মধ্যে ৫,০০০ টাকা গত বছরে সেটা বাদ দিয়ে দিলাম। ৫,০০০ টাকা পরবর্তী বছরে সেটাও বাদ দিয়ে দিলাম। আর এই বছরের টাকা এখনো ১০,০০০ পাইনি তাহলে সেটা যোগ করলাম। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। ৩ নাম্বার। যদি আমাদের ৩ বছরের চাঁদা আলাদা আলাদা করে দেওয়া থাকে। আচ্ছা, উপরের অঙ্কটাতে দেখো চাঁদা একসাথে দেওয়া ছিল ২০,০০০। এইভাবে দেওয়া ছিল না যে ১৫ সালের এত, ১৬ সালের এত, ১৭ সালের এত। ৩ বছরেরটা আলাদা করে দেওয়া ছিল না। একবারে মোট প্রাপ্ত চাঁদা দেওয়া ছিল। কিন্তু আমাদের যদি ৩ বছরের চাঁদা আলাদা আলাদা করে দেওয়া থাকে, মানে কি এইভাবে ১৩ সালের চাঁদা, ১৪ সালের চাঁদা, ১৫ সালের চাঁদা, ৩ বছরের চাঁদা আলাদা আলাদা করে দেওয়া থাকে, তখন আমরা কিভাবে করব? আমরা যেই বছরের অঙ্কটা করতেছি সেই চলতি বছরের প্রাপ্ত চাঁদাটা নিব। ওকে? এই বছরের চাঁদা আমি কত টাকা পাইছি? যে বছর অঙ্ক করতেছি শুধু সেই বছরেরটা। তার সাথে এই বছরের চাঁদা গত বছরে যেটা পাইছিলাম, মানে ধরো ১৪ সালের অঙ্ক করতেছি। ১৩ সালেই ১৪ সালের টাকা পেয়ে গেছি। ১৩ সালে অগ্রিম চাঁদা পাইছি। ১৩ সালে অগ্রিম পাইছি। তাহলে কত সালের চাঁদা পাইছি? ১৪ সালেরটা। ১৪ সালের অঙ্ক করতেছি তাহলে ১৪ সালেরটা যোগ করব। বুঝছো? আগেরবার যে করছিলাম সেইমই। হুম? জি স্যার, বুঝছি। বিগত বছরে অগ্রিম পাইছি। বিগত বছরে অগ্রিম পাইছি মানে কি? এই বছরের টাকাই পাইছি তাহলে সেটা যোগ। আর এই বছরের টাকা এখনো পাই নাই। টাকা না পাইলেও তো সেটা আয়। এই বছরেরটা হইলেই সেটা যোগ করব। ১৪ সালের চাঁদা বকেয়া আছে ব্যাপার না। সেটা তো আয় হইছে আমার যোগ করব। ক্লিয়ার? জি স্যার। আর চলতি অগ্রিম বা পরবর্তী বছরেরটা আচ্ছা, আচ্ছা এটা লাগবে না। ওটা তো আমি শুধু এই বছরেরটাই লিখতেছি। ক্লিয়ার?
তো চলতি বছরের প্রাপ্ত চাঁদা থাকলে সেইটার সাথে চলতি বছর যেটা বকেয়া আছে সেটা যোগ করব, আর আগের বছরই চলতি সালের চাঁদাটা যেটা পেয়ে গেছিলাম সেটাও যোগ করব। দুইটার মধ্যে ডিফারেন্স কি? 2 নাম্বার রুলস আর 3 নাম্বার রুলস এর মধ্যে ডিফারেন্স কি বলতে পারবা? দেখো, 2 নাম্বার রুলস হলো মোট প্রাপ্ত চাঁদা দেওয়া ছিল। হুম? আর এইখানে কি চলতি বছরের প্রাপ্ত চাঁদাই দেওয়া আছে। মোট প্রাপ্ত চাঁদা যখন দেওয়া ছিল তখন কি করছিলাম? বিগত আগের বছর যেটা পাইছি, আগের বছরে যে চাঁদাটা এই বছর পাইছি সেটা বাদ দিতেছি। আবার পরবর্তী বছরে যেটা পাইছি সেটাও বাদ দিতেছি। এই দুইটা হলো ডিফারেন্স, এই মাইনাস দুইটা। এই মাইনাস দুইটা দেখো 3 নাম্বার রুলস এ নাই। কেন নাই? ওই দুইটা তো আমার এখন আমি নেই নাই। শুধুমাত্র চলতি বছরের প্রাপ্ত চাঁদা দিয়েই করতেছি। আগের বার কি মোট প্রাপ্ত চাঁদা দিয়ে করছি। আচ্ছা, জিনিস এক্সাম্পলটা দিয়েই বুঝাই। দেখো এখানে এক্সাম্পলটা দেখতেছো? জি স্যার। এই জায়গায় মোট প্রাপ্ত চাঁদা কত বলতে পারবা? ক্রিসেন্ট ক্লাবের 2014 সালের মোট প্রাপ্ত চাঁদা কত? এই তিনটার কি যোগফল? হ্যাঁ, মোট 14 পনেরো। প্রাপ্ত চাঁদা হলো 13,500 টাকা। মোট প্রাপ্ত চাঁদা 13,500 টাকা। স্যার। আচ্ছা, এখন আমি 2 নাম্বার রুলসটা দিয়ে ফার্স্টে এই কোশ্চেনটা সলিউশন করব। ফার্স্টে আমি 2 নাম্বার রুলসটা দিয়ে করব। 2 নাম্বার রুলসটা কি? আহ, যে এইখানে যেটা ছিল মোট প্রাপ্ত চাঁদা, তার সাথে বিগত বছরের অগ্রিমটা যোগ, বিগত বছরের বকেয়া বাদ, চলতি বছরের বকেয়া যোগ, চলতি বছরের অগ্রিম বাদ। এই রুলসটা দিয়ে আমি ফার্স্টে বের করব। দেখতেছো? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই রুলসটাতে আমরা কি করছি? ফার্স্টে মোট প্রাপ্ত চাঁদার টাকাটা লিখছি। মোট প্রাপ্ত চাঁদা কত? 13,500। ক্লিয়ার? জি স্যার। মোট প্রাপ্ত চাঁদা 13,500, এটা কিন্তু কোনো কোশ্চেন নাই। না স্যার। এবার এই 13,500-র মধ্যে 500 টাকা 2013 সালের, আমরা অঙ্কটা করতেছি 2014 সালের। ক্লিয়ার? জি স্যার। সো 13 সালের চাঁদা 500 টাকা এই বছর পাইছি, এটা কি আমার আয়? না স্যার। তাহলে সেটা কি বাদ দিয়ে দিব না বিগত বছরেরটা? বিগত বছরের যে চাঁদাটা এই সালে পাইছি, বকেয়া যেটা বিগত বছরের। হ্যাঁ, এটা বাদ যাবে। হ্যাঁ, তাইলে দেখো বিগত বছরের বকেয়া 500 মাইনাস করলাম। ঠিক আছে? আবার সেম ভাবে 2015 সালের 600 টাকা পাইছি। 2015 সালের চাঁদা, মানে পরবর্তী বছরের চাঁদা। এটা কি এই বছরের আয়? না স্যার, এটাও বাদ যাবে। হ্যাঁ, তাহলে এটাও বাদ যাবে, এটাও বাদ দিয়ে দিলাম 600 টাকা। ক্লিয়ার? বুঝতেছো তো? জি স্যার। আচ্ছা, চাঁদা রিলেটেড আর কি কি সমন্বয় আছে? দেখো 2 নম্বর সমন্বয়, 2014 সালের চাঁদা অনাদায়ী আছে 2,500 টাকা। 14 সালের অঙ্ক করতেছি। 14 সালের চাঁদা বকেয়া আছে কত? 2,500 টাকা। এই টাকাটা আমি পাই নাই, কিন্তু টাকা না পেলেও কি এটা এই বছরের আয় না? জি স্যার। তাহলে যোগ করব না? জি স্যার, এটা যোগ হবে। আর বিগত বছরের অগ্রিম, 2013 সালে অগ্রিম চাঁদা পাইছি, এরকম কোনো কিছু কোথাও বলা আছে? না স্যার। তাহলে এটা নাই, এটা বাদ। ক্লিয়ার?
এখানে আরেকটা সম্মান আছে যেখানে দিচ্ছে আদা 2014 সালের 12,400 দেওয়া, এটা আসবে না? 2014 সালের 12,400 টাকা। আচ্ছা, এইটা কি এই বছরের আয়? 2014 সালের আয় 12,400? উম, না স্যার। শিওর তুমি? তুমি হ্যাঁ, কত এটা সালের অঙ্ক এবছর, করতেছো? এটা তো এবছরই, এটা 2014 তুমি সালের 14 অঙ্ক। সালের অঙ্ক করতেছো, আর এটা কি এই 2014 সালের আয়? এটা 12,400 অবশ্যই। স্যার। হুম। জি স্যার। এখন এই 12,400 কি 13,500-র মধ্যে অন্তর্ভুক্ত আছে না নাই? এই 13,500 আসছে কই থেকে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখো, এই 13,500 থেকে কেন আমি এই 500 আর এই 600 বাদ দিলাম? 13,500 থেকে এই 500 আর 600 বাদ দিলেই তো 12,400 হয়, তাই না? জি স্যার। 12,400 যোগ 500 যোগ 600 মিলেই তো 13,500 হয়েছে। এখন 13,500 থেকে 500 আর এই 600 বাদ দিলেই তো 12,400 হবে। ক্লিয়ার? জি তো স্যার। আমার তো আলাদা করে 500 আর 600 বাদ দেওয়ার দরকার নাই। আমি একবারে 12,400 লিখে দিই, যেটা আসলে 3 নাম্বার রুলসটা আমি দেখাতে চাচ্ছি। 12,400 আমি একবারে লিখে দিলাম। ক্লিয়ার? জি স্যার। তো আমি দুই ভাবে অঙ্কটা করতে পারি। এক হলো মোট প্রাপ্ত চাঁদা 13,500 নিলাম, সেইখান থেকে আগের বছরেরটা বাদ দিলাম, পরের বছরেরটা বাদ দিলাম। কেন বাদ দিলাম? কারণ বাদ দিলেই তো চলতি বছরের প্রাপ্ত চাঁদা বের হয়ে যাবে। বুঝতে পারতেছো? জি স্যার। তো আমি আরো একভাবে করতে পারি কি, মোট প্রাপ্ত চাঁদা নিলাম না, এই 13,500 আমি নিব না। কি করব, সরাসরি যেহেতু 2014 সালের প্রাপ্ত চাঁদা দেওয়া আছে, সরাসরি ওইটাই নিয়ে নি। দুইবার বাদ দেওয়ার কি দরকার? বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আর চলতি বছরের অগ্রিম, বিগত বছরে অগ্রিম পাইছিলাম এরকম কোন টাকা তো আর দেওয়া নাই সমন্বয়ে। যে 2013 সালে অগ্রিম পাইছিলাম সেটা বাদ, এটা বাদ দিয়ে দিলাম। আর না চলতি বছরের স্যার। বকেয়া, হ্যাঁ চলতি বছরের বকেয়া আছে, এই যে চলতি বছরের বকেয়া 2,500, যেটা 2 নম্বর সমন্বয়ে বলছে। 2014 সালের চাঁদা 2,500 টাকা অনাদায়ী রয়েছে, 2,500। তো এখন যোগ বিয়োগ করলে 12,400 আর 2,500 14,900। সেম ভাবে তুমি যদি এই 13,500 থেকে 500 বাদ দাও, 2,500 যোগ করো, 600 বাদ দাও, ওই 14,900ই হবে। ক্লিয়ার? জি স্যার। কেন 14,900ই হবে? কারণ ওই 13,500 থেকে 500 আর 600 বাদ দিলেই তো 12,400 হয়। বুঝতে পারছো? জি স্যার। আমাদের মেইন কনসেপ্ট হলো এই জি বছরের স্যার, টোটাল পেরেছি। চাঁদাটা বের করব, সেটা কিভাবে বের করতে পারি। তো আমরা তিনটা রুলস দেখলাম। ফার্স্টে কি, আমাদের যদি মোট টোটাল সদস্য সংখ্যা দেওয়া থাকে আর প্রত্যেক সদস্য কয় টাকা করে চাঁদা দেয় সেটা দেওয়া থাকে, তাহলে জাস্ট গুণ করে দিলেই হবে। আর এই 15, 16 সাল, 17 সাল এইসব কিচ্ছু দেখার দরকার নেই, কোনো সমন্বয় দেখার দরকার নেই। ক্লিয়ার? আমাদের টোটাল সদস্য সংখ্যা আর প্রত্যেক সদস্য কয় টাকা করে চাঁদা দেয় সেটা দেওয়া থাকলে জাস্ট গুণ করে দিব, হয়ে যাবে। তারপর কি, জি মোট প্রাপ্ত চাঁদার পরিমাণ দেওয়া থাকলে, মোট টোটাল প্রাপ্ত চাঁদার পরিমাণ দেওয়া থাকলে, সেই মোট প্রাপ্ত চাঁদা থেকে কি করব, গত বছরেরটা বাদ দিব, পরবর্তী বছরেরটা বাদ দিব, আর এই বছরের চাঁদাগুলা যোগ করব। ক্লিয়ার? মোট প্রাপ্ত চাঁদা দেওয়া থাকলে বিগত জি বছরেরটা বাদ স্যার। দিব, পরবর্তী বছরেরটা বাদ দিব, আর এই বছরের গুলা যোগ করব। আবার এইভাবে যদি 3 সালের চাঁদা দেওয়া থাকে, তাহলে আমি চাইলে মোট প্রাপ্ত চাঁদা দিয়েও করতে পারি, যেমন আগের কনসেপ্ট যেটা বললাম 2 নম্বরে, মোট প্রাপ্ত চাঁদা থেকে বিগত বছরেরটা বাদ দিব, পরবর্তী বছরেরটা বাদ দিব, এই বছরের গুলা যোগ করব। এইভাবেও করতে পারি। আর শুধু এইভাবেও করতে পারি যে এই বছরের চাঁদাগুলাই শুধু যোগ করব। 2014 সালের 12,400 যোগ 2014 সালের বকেয়া 2,500, এইভাবে শুধু এই বছরের গুলো যোগ করেও করা যাবে। দুই ভাবেই করা যাবে। ক্লিয়ার? আমি মোট প্রাপ্ত চাঁদা 13,500 ধরেও করতে পারবো, আর শুধু এই বছরের চাঁদাগুলো দিয়েও করতে পারবো, একই অ্যান্সার বের হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তুমি যদি এই কনসেপ্ট করতে পারো, বাকি আসলে বেশিরভাগ জিনিস ইজি জিনিস, সহজ। এই জায়গাটাতে আসলে
ট্রাই করে কোশ্চেনটাতে স্টুডেন্টকে পেঁচানোর জন্য, স্টুডেন্ট যাতে ভুল করে। এই জায়গাটাই একটা কোশ্চেন আসলে সবথেকে টাফ পজিশন থাকে। আচ্ছা, এখন আমরা একটু ডিফারেন্ট একটা কোশ্চেন দেখব। এই কোশ্চেনটা দেখতেছো? জি স্যার। নবজাগরণ ক্লাব। আচ্ছা, আমি উপরে যে ৩ টা রুলস লিখে দিছি, ওই ৩ টা রুলস এর বাইরে আসলে আর কোনো রুলস নাই বের করার। তুমি যদি ওইটা বুঝো, তুমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তুমি আমাকে এখন এইখান থেকে চাঁদা আয় বের করে দাও তো, চলতি বছরে চাঁদা আয়ের পরিমাণ। পারবা? স্যার এখানে বলেছে চাঁদা 80%, এটা কি করবো? আচ্ছা, এটা এজন্যই আমি আসলে এই কোশ্চেনটা সিলেক্ট করছি। এইখানে যদি সমন্বয় সমূহ দেখো, তাহলে এর মধ্যে কোথাও কোনো চাঁদা শব্দটা দেখবা না। মানে চাঁদা রিলেটেড এখানে কোনো সমন্বয় নাই। পুরো অঙ্কেই শুধু এই চাঁদা একটা জায়গাতেই আছে। তো জিনিসটা ইজি অনেক। স্যার, কিন্তু কিভাবে করব? চাঁদা রিলেটেড কোনো কিছু বলা নাই, শুধু বলা আছে চাঁদা 80%, ৮০,০০০ টাকা। আমরা চলতি বছরের চাঁদা আয় বের করব। চাঁদা কত টাকা দেওয়া আছে? এটা কোন কনসেপ্টের মধ্যে পড়ে? ২ নাম্বারটার মধ্যে মোট প্রাপ্ত চাঁদা দেওয়া আছে ৮০,০০০ টাকা। ঠিক আছে? এতটুকু জি নিয়ে কোনো স্যার। কোশ্চেন আছে যে চাঁদা পাইছি এই বছর ৮০,০০০ টাকা? না স্যার। এটা নিয়ে কোনো সমস্যা নেই যে এই বছর আমি ৮০,০০০ টাকার চাঁদা পাইছি। কিন্তু ব্র্যাকেটে বলে দিচ্ছে ৮০%। এর মানেটা কি? ৮০% এর মানে কি? আচ্ছা, পার্সেন্টেজ, টোটাল বা মোট পার্সেন্টেজ বলতে আমরা কত পার্সেন্টকে বুঝি বলতে পারো? একটা জিনিস যদি সম্পূর্ণ হয় সেটা কত পার্সেন্ট হয়? পারবা না বলতে? হ্যাঁ, না স্যার, 15%। কত পার্সেন্ট? 15%। না, ১০০%। কোন জিনিস পরিপূর্ণ মানে হলো সেটা ১০০%। ও আচ্ছা, বুঝতে পারছি। পার্সেন্টেজ মানেই হলো ১০০। ক্লিয়ার? 15% মানে হলো ১০০-র মধ্যে ১৫। ৮০% মানে হলো ১০০-র মধ্যে ৮০। বুঝতে পারতেছো? জি স্যার। তো এইখানে বলে দিছে চাঁদা ৮০%। তার মানে এটা হলো ১০০-র মধ্যে ৮০। ক্লিয়ার? তাহলে জি বাকি স্যার। ২০ গেল কোথায়? আমাকে বলে দিছে এই যে ৮০,০০০ টাকা, এই ৮০,০০০ টাকা হলো ৮০%। তাহলে বাকি ২০% কোথায়? আমি জানি যে টোটালটা মানে হলো ১০০%। এখানে বলে দিল ৮০%, তাহলে বাকি ২০% হলো বকেয়া, এখনো পাই নাই। যোগ বকেয়া। বুঝছো ইয়াসমিন? অগ্রিমও হতে পারে, কিভাবে না, বুঝবো বকেয়া? অগ্রিম হলে হয়তো ১২০%। ১০০% মানে কি সম্পূর্ণ। ১০০-র বেশি হইলে সেটা অগ্রিম হবে, কম হইলে তো আর অগ্রিম হয় না। তোমার বাড়িওয়ালা ১০,০০০ টাকা ভাড়া পাবে, তুমি ৮,০০০ টাকা দিছো, তাইলে কি অগ্রিম হইছে? কেন হয় নাই? তুমি তো কম দিছো, কম দিলে অগ্রিম হবে কিভাবে? তুমি যদি বাড়িওয়ালা ১০,০০০ টাকা ভাড়া পাবে, ১৫,০০০ টাকা ভাড়া দিতা, তাইলে না সেটা অগ্রিম হইতো। ৫,০০০ টাকা বেশি দিছো, বেশি দিলে অগ্রিম। তো পার্সেন্টেজ হলো আচ্ছা, ১০০% বুঝতে হলো পারছি। সম্পূর্ণ। ১২০% দিলে হয় অগ্রিম, বেশি দিছো। ১৩০% দিলে হয়তো অগ্রিম, ১০৫% দিলে হয়তো অগ্রিম, ১০০-র বেশি দিলে হবে অগ্রিম। কিন্তু এইখানে কি তুমি ১০০-র কম দিছো, কম পাইছো, আসলে চাঁদাটা পাইছো, ১০০-র কম পাইছো। কত পার্সেন্ট কম পাইছো? ২০% কম পাইছো। তাহলে ২০% হলো বকেয়া। বুঝতে পারছো? জি স্যার।
এবার 20% এর টাকা কিভাবে বের করব বলো তো? 20% এর টাকা কত হবে? আট হাজারের 20% করবো, দেন কি 80,000 গুণ 20% করব? তাতে 16,000 আসবে। না স্যার, 8,000-এর 20% 8,000 এর 20% করলে হবে 1600। 1600 হবে বকেজা দাম। আচ্ছা 8,000 পাইলাম কোথায়? এটা তো হচ্ছে যে 80%-এর 80,000। আচ্ছা আমি বলি, দেখো এই 80,000 টাকা কত পার্সেন্ট? এই 80,000 টাকা হলো 80%। তাহলে ডিভাইডেড বাই 80 করলাম। আর আমরা কত পার্সেন্ট বের করব? 20% বের করব, গুণ 20 করলাম। হ্যালো, দেখো বুঝছো কিনা? আমার 80,000 টাকা হলো কত পার্সেন্ট? 80%, এই জন্য 80 দিয়ে ভাগ দিলাম। আর আমি কত পার্সেন্ট বকেয়া? 20% বকেয়া, এই জন্য 20 দিয়ে গুণ দিলাম। তাহলে বের হবে 20%, 20,000 টাকা। আর টোটালটা যোগ করলে হয় 1,00,000 টাকা। আচ্ছা তোমার যদি কোনো কনফিউশন থাকে, দেখো আমার টোটাল বের হলো কত? 1,00,000 টাকা না? এই 1,00,000 গুণ 80% করো, দেখবে আস্তে আস্তে 80,000 টাকা। আবার 1,00,000-এর গুণ 20% করো, দেখবে আস্তে আস্তে 20,000 টাকা। তো আমার টোটাল চাঁদা হলো 1,00,000 টাকা। তার 80% হলো 80,000 টাকা আমি পাইছি। এর 20% আমি পাই নাই। 20,000 টাকা আমি পাই নাই। কিভাবে করলাম? 80,000 ভাগ 80 গুণ 20। বুঝছো? জি স্যার। পারবা? জি স্যার, পারবো। আচ্ছা আমি তোমাকে এখন একটা করতে দিই। চাঁদা 60,000 টাকা, ঠিক আছে? পাশে বলে দিছে 120%। চাঁদা 60,000 টাকা, পাশে বলে দিছে 120%। করতে পারবা? এখানে তো তাহলে 20% অগ্রিম দেওয়া আছে। হ্যাঁ 20% অগ্রিম দেওয়া আছে। চলতি বছরের চাঁদা আয় কত? পারছো?
অগ্রিম চাঁদা বের করতে পারছো? কত টাকা? হ্যালো? ইয়াসমিন? কি আসছে রেজাল্ট? মানে কোনো কিছুই আসতেছে না। অগ্রিম কত টাকা বের করছো? এটা কি হচ্ছে গিয়ে 60,000 ভাগ 120 গুণন 20 হবে? হ্যাঁ, দেখো এই 60,000 টাকা এটা কত পার্সেন্ট? এটা 120% টোটালি। যেই পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওইটা দিয়ে ভাগ দিব। আর বেশি কত পার্সেন্ট? 20% বেশি, তাহলে 20 দিয়ে গুণ দিব। তাহলে আমরা টাকা তো হবে 10 গিয়ে 10,000 টাকা। তো অগ্রিম হলো 10,000 টাকা। অগ্রিমটা কি করব? বাদ দিব। 60,000 থেকে অগ্রিম 10,000 বাদ দিলে এই বছরের চাঁদা হলো 50,000 টাকা। বুঝছো? আমার শুধু 10 আসছে। 10,000 তো হলো অগ্রিম। এই বছরে জি টোটাল আমি স্যার, চাঁদা পাইছি বুঝতে 60,000 পারছি। টাকা। এই 60,000 হলো 120%। এর মধ্যে তাহলে 20% হলো অগ্রিম। 20% হয় 10,000 টাকা। 10,000 হলো অগ্রিম। অগ্রিমটা বাদ দিব। বাদ দিলে 50,000 টাকা হলো এই বছরের চাঁদা। ক্লিয়ার? জি স্যার। আর এইখানে যেটা ছিল সেটা কি ছিল? যে আহ 80,000 টাকা 80%। তাহলে 20% ছিল বকেয়া। অগ্রিম যায় বাদ আর বকেয়া হয় যোগ। যোগ বকেয়া। 80,000 টাকা হলো 80%। এই জন্য 80 দিয়ে ভাগ দিব। আর অগ্রিম কত? 20%, এই জন্য 20 দিয়ে গুণ দিব। টাকা হয় গিয়ে 20,000। যেহেতু বকেয়া সেজন্য যোগ করব। যোগ করলে 1,00,000 টাকা। বুঝছো বকেয়া আর অগ্রিমটা? এভাবে পার্সেন্টেজ দেওয়া থাকলে 100 নিচে দেওয়া থাকলে সেটা বকেয়া। 80%, 85%, 70%, 60%, তার মানে বকেয়া আসছে। আর 100 বেশি হলে অগ্রিম। অগ্রিমটা বাদ দিয়ে দিব, বকেয়াটা যোগ করব। আচ্ছা, তোমাকে যদি এখন করতে দিই তুমি করতে পারবা? করবা অঙ্ক? নেক্সট ডব্লিউ দিব? স্যার এসডব্লিউ দিয়ে নেক্সট ডব্লিউ দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে। তাহলে এইখানে যে অঙ্ক দেখতেছো 3 নাম্বার, এই একটা দুইটা, এই দুইটা আরো একটা আছে এসডব্লিউ, 3টা অঙ্ক এসডব্লিউ থাকবে। স্ক্রিনশট নিয়ে নিবা? নিয়েছি স্যার। নিছো? আচ্ছা আরো একটা আছে। নাও, এটারও নাও। নিয়েছি স্ক্রিনশট। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলা এসডব্লিউ থাকলো। আজকে আর কিছু এগুলো কি করবা? চাঁদা? এগুলো থেকে চাঁদা বের করবা, চাঁদার পরিমাণ। আমরা তাহলে এই টপিকস গুলো নেক্সট ক্লাসে পড়বো না। ওকে? ওকে, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ। ওকে স্যার, আসসালামু আলাইকুম।